আমার মতো এক পশ্চিমবঙ্গবাসী ছাপোষা বাঙালির কেরালা যাওয়ার অর্থ কেরালার সমুদ্র সৈকত ও ব্যাকওয়াটার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করা ও পাশাপাশি প্রকৃতিকে আরও কাছের থেকে দেখার সুযোগ করে নেওয়া। এবং কেরালাকে গডস অন কান্ট্রি বলার পেছনেও কারণ আছে। ভগবানের এই শহরে অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত, ব্যাকওয়াটার, রাশি রাশি পাহাড় পর্বত এর একটি পারফেক্ট ব্যালেন্স দেখতে পাওয়া যায়। লাস্ট ভিডিওতে আমি সন্টু কোচি থেকে রওনা হয়ে পথে আথিরাপল্লী ও চিরিয়াপাড়া জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করে রাত্রি 8টা নাগাদ পৌঁছলাম মুন্নার শহরে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনি কিভাবে মুন্নার আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, ট্রান্সপোর্ট খরচই বা কত, কোথায় কোথায় মুন্নার স্পট ভিজিট করবেন, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি একেবারেই নতুন, তাই আপনাদের সহযোগিতা ছাড়া চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। তাই আপনাদের সকলের কাছে একটি অনুরোধ রইল, চ্যানেলটির বিষয়বস্তু যদি ভালো লেগে থাকে বা আমার এই ভ্রমণের খুঁটিনাটি তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব, শেয়ার বা কমেন্ট করে জানাবে, যাতে করে আমার এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাই। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার এই ভ্রমণের পথে আশীর্বাদ হয়ে আমার জীবনের উপর প্রভাব বিস্তার করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মুন্নার এর প্রাকৃতিক সৌন্দর্য মুন্নারকে এক নতুন নাম দিয়েছে, হেভেন অফ সাউথ ইন্ডিয়া। মুন্নার কেরালাতে অবস্থিত, এটা তো আমরা কম বেশি সকলেই হয়তো জানি, কিন্তু মুন্নার আমরা পৌঁছবো কিভাবে? মুন্নার এর সবথেকে কাছের এয়ারপোর্ট ও রেলওয়ে স্টেশন হচ্ছে কোচিতে। এখান থেকে আপনি 3টি উপায়ে মুন্নার এসে পৌঁছতে পারেন। প্রথম উপায়, আপনি এখান থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে নিন, যার ভাড়া পড়বে 4 থেকে 4,500 এর মধ্যে। আপ ডাউনে পড়বে 8 থেকে 10,000। মুন্নার সাইট সিন করুন লোকাল ট্যাক্সিতে। দ্বিতীয় উপায় হচ্ছে লোকাল বাস। আপনি যদি গ্রুপে আসেন বা ফ্যামিলিতে 4-5 জন সদস্য থাকেন তাহলে বাস জার্নিটা এড়িয়ে চলুন। তৃতীয় উপায় হচ্ছে সেলফ ড্রাইভ কার। আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এই অভিজ্ঞতাটি অর্জন করতে পারবেন, কিন্তু এই সেলফ ড্রাইভ কার বুক কোথা থেকে করবেন? আপনি গুগলে সার্চ করুন evmwheels.com, এরপর পিক আপ পয়েন্ট ও ড্রপিং পয়েন্ট এবং ট্রাভেলিং ডেট এখানে গিয়ে সার্চ করুন। অনেকগুলি অপশন আপনাকে দেখাবে। এরপর আপনি আপনার পছন্দ মতো গাড়ি সিলেক্ট করে বেরিয়ে পড়ুন। গাড়ি ভাড়া পড়বে পার ডে 900 থেকে 1200 টাকার মধ্যে। কোচি থেকে ডাইরেক্ট মুন্নার আসতে সড়ক পথে সময় লাগবে প্রায় 4 ঘন্টা, 127 কিলোমিটার রাস্তা। যেহেতু আমরা আথিরাপল্লী জলপ্রপাত সাইট সিন করেছি তাই আমাদের সময় লাগলো প্রায় 8 ঘন্টা। আমরা যখন মুন্নার এসে পৌঁছালাম তখন রাত্রি 10টা। রাস্তায় আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছি। আমরা এখানে 2 রাত্রির জন্য হোটেলটা বুক করে নিয়েছি আগে থেকেই। আজকের রাত্রি ও আগামীকাল রাত্রিটা আমরা এখানেই কাটাবো। রুম ভাড়া এসি 2 পারসন 1200 টাকা করে পার ডে নিয়েছে। ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম ও ফোন নম্বর দিয়ে দেবো, চাইলে আপনারাও এই হোটেলে আসতে পারেন। আমি দেখি আমাদের রুমটা কেমন হলো। এটা ডাইনিং রুম, বিশাল বড় একটা ডাইনিং রুম। এই রুমটা আমাদের দেখে নিচ্ছি রুমের ভেতর কী আছে। সুন্দর একটা ওয়াল টিভি আছে, এখানে হ্যাঙ্গার আছে, বা এখানে একটা টেবিলও আছে, এখানে চেয়ার টেবিল আছে, এখানে আয়না, সুন্দর একটা বড় আয়না। বা রুমটার বেডটা 3 বেড, 3 জন এই বেডে শোয়া যাবে, 3 জন এই বেডে শোয়া যাবে। রুমটা খুব সুন্দর। গত 2 দিন কোচিনে যে হোটেলটা ছিলাম সেই হোটেল থেকে এই রুমটা অনেক বেশি সুন্দর। বাথরুমটা একটু দেখে নিই। হ্যাঁ, বাথরুমটাও বেশ বড় সড়ো আছে। একটা শাওয়ার, বাথরুমে শাওয়ার আছে। গিজার দেখছি না, ওই জন্য গিজার খুব একটা ঠান্ডা নেই বললেই চলে। বাথরুমে আয়না আছে, বেসিন আছে। ব্যালকনি আছে। সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে পর্দাটা। দেখো, পর্দাটা টাঙানো আছে, মনে হচ্ছে যেন ওই পাশে কিছু নেই, কিন্তু পর্দার আড়ালেই আসল কিছু অপেক্ষা করছে। আমাদের জন্য। এই যে পর্দার আড়ালে এই মুন্নার, এখান থেকে মুন্নার শহরটা দেখা যাবে। যেহেতু এখন রাত্রির বেলা তাই শহরটা দেখা যাচ্ছে না, শহরটা কিন্তু সকালবেলায় দেখা যাবে। আমরা সকালের জন্য ওয়েট করবো, দেখি সকালবেলা আমরা এখান থেকে কতটা ভিউ পাই সেটা দেখবো। ঠিক আছে, আমরা এখন হোটেলে চলে যাই। হ্যালো গাইস, গুড মর্নিং অল অফ ইউ মাই ফ্রেন্ড।
ঘড়ির কাঁটায় সকাল 10টা। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে সকালের টিফিন সেরে মুন্নার সাইট সিন এর উদ্দেশ্যে। আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল মুন্নার সিটিতে অবস্থিত জিপ সাফারি। এখানে কিন্তু আপনাকে পুরো একটা জিপ গাড়ি বুক করতে হবে, মানে আপনি যদি গ্রুপে 6 থেকে 7 জন থাকেন তাতেও আপনার গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। আর যদি 2 জন বা 1 জন থাকেন তাহলেও সেই একই ভাড়া গুনতে হবে। তো আমি সাজেস্ট করব গ্রুপে আসুন, না হলে একটু অপেক্ষা করুন অন্য যাত্রীদের জন্য, তাহলে শেয়ারে আপনার বাজেটটা একটু কমে যাবে। তাছাড়া মুন্নার জিপ সাফারিটা কিন্তু একটি ভাইটাল পয়েন্ট। এটি মিস করলে মুন্নার ট্রিপটি আপনি কিন্তু অর্ধেক মিস করে ফেলবেন আপনার অজান্তেই। এই পুরো ট্রিপটি কমপ্লিট করতে আপনার সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। গাড়ি জীবনে অনেক চড়েছি, কিন্তু এমন হুড খোলা জিপে চড়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ভ্রমণ আমার জীবনে এই প্রথম। তাই মনে আনন্দটাও একটু অদ্ভুত রকমের। প্রায় 20 মিনিট গাড়ি চলার পর আমরা এসে পৌঁছলাম রিপেল ওয়াটার ফলস। এখন আমরা এসে গেছি জিপ সাফারি করে। এসে গেছি রিপেল ওয়াটার ফলস। এখানে এসে টিকিট কাটতে হবে, দেখি টিকিট ফেয়ারটা কত নেয়। টিকিট কত? মাথা পিছু 30 টাকা এন্ট্রি টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম রিপেল ওয়াটারফল এর ভেতর। আর এই ক্যামেরাটা নিয়ে হয়েছে মস্ত ঝামেলা। ক্যামেরাটার জন্য দিতে হচ্ছে এক্সট্রা 200 টাকা চার্জ। তো ক্যামেরার জন্য আমি টিকিট কাটিনি, ব্যাগে ভরে নিয়েছি। মোবাইল দিয়েই ফটোশ্যুটটা এখানে আমি করব। সুন্দর একটা পদ্ম ফুলের সুইমিং পুল মতো করে রেখেছে মাছ আছে। এদিকে তাকাও। হ্যালো রিপাল ওয়াটারফল। এটা আমরা দেখতেছি, ভেবেছিলাম হয়তো অনেক বড় সড়ো ওয়াটারফল হবে, কিন্তু না, এটা একটা ছোট্ট ওয়াটারফল। কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা ছোট্ট ওয়াটারফল। এখানে উপরে জিপার লাইনটা আছে, উপরে দিক করো, উপরে একটা জিপার লাইন আছে। জিপার লাইনটা দেখা যাচ্ছে কি সরু তার দেখা যাচ্ছে, এটা জিপার লাইন, ওইটাতে উঠবে একটু বাদে গিয়ে। আমরা ওয়াটারফলের নিচের দিকটা আসছি এখন। এটা ভেবেছিলাম হয়তো এখানে শেষ, কিন্তু না, নিচে আরো অনেকটা জায়গা আছে। সুন্দর একটা ওয়াটারফল দেখা যাচ্ছে এখানে, রিপল ওয়াটারফল। আমরা যখন রিপেল ওয়াটারফলটার উপরের দিকটা দেখছিলাম তখন মনে হচ্ছিল ওয়াটারফলটা খুবই ছোট্ট, কিন্তু যখনই আমরা সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে আসলাম তারপরে এই ফলসটা দেখে যেন আমরা মনোমুগ্ধকর হয়ে গেলাম। আমাদের এখানে এই রিপেল ওয়াটারফলটা ঘুরে দেখতে সময় লাগলো প্রায় 40 থেকে 45 মিনিট। তো আপনারাও একটু হাতে সময় নিয়ে এই ফলসটা দেখতে আসুন, খুবই সুন্দর, ভালো লাগবে আপনাদের এই ফলসটি। এখন একদম ওয়াটারফলের নিচে নেমে যাচ্ছি। অনেকটা উপরে উঠে এসেছিলাম, এতটা উপরে আমরা ছিলাম। ওখান থেকে এখন একদম নিচে নেমে আসছি আমরা। ওয়াটারফলের নিচে দিকে যাব, সেই রাস্তা তো সেই একই রকম। এখন নিচে নেমে দেখবো কি আছে। ওয়াটারফলের আরো সুন্দর ভিউটা নেব। ওয়াটারফলের সুন্দর ভিউটা আবার নেবে এখান থেকে।
রিপেল ওয়াটারফল পুরোটা দেখার পর আমি এখন চলে এসেছি রিপেল ওয়াটারফলসেরই জিপ লাইনিং জোনে। এন্ট্রি টিকিট 500 টাকা। দেখি এই অ্যাডভেঞ্চারটা কেমন উপভোগ করতে পারি। ठीक है दोनों हाथ छोड़ दो कुछ नहीं है हाँ ऐसे ठीक है ঠিক আছে। Wow! এক অসাধারণ জিনিসের মধ্যে দিয়ে আমি আছি এখন, পুরো জিপ লাইন করে যাচ্ছি। এই তো এত দূর থেকে চলে আসলাম। Wow! हो गया? ওই পার থেকে এই পারে চলে এসেছি, আবার আর একটা গিয়ে অন্যটা উঠতে হবে। इसमें सीढ़ी से ऊपर जाना पड़ेगा। ওই পাশ থেকে তো এই পাশে চলে এসেছি, এখন আবার সিঁড়ি করে উপরে যেতে হবে। উপরে গিয়ে আবার অন্য একটা তারে মানে অন্য একটা লাইনে ঝোলাবে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে এখন আমি উপরে উঠছি। চলে এসছি, এবার এই পাশে যাবো আবার। খুব অ্যাডভান্স। এই জিপ লাইন করে যেতে আসতে মোট হয়তো 10 থেকে 15 সেকেন্ড সময় লাগলো। টাকা চলে গেল 500। কিন্তু এর মধ্যেও একটা অন্যরকম আনন্দ আছে, যেটা এই জিপ লাইনে না উঠলে বোঝা সম্ভব না। রিপেল ওয়াটারফল ঘুরে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হ্যাঙ্গিং ব্রিজ। সড়ক পথে 10 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিট। আমরা যখন এই হ্যাঙ্গিং ব্রিজটার ঠিক মাঝ বরাবর এসে দাঁড়িয়েছি, ব্রিজটা দুদিক থেকেই কেমন যেন একটু দুলছিল। তো একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু সাহস করে দাঁড়িয়ে থাকার পরে দুদিকে আমরা খুব সুন্দর ভিউগুলো উপভোগ করে নিলাম। এই হ্যাঙ্গিং ব্রিজটা ঘুরে দেখতে আমাদের সময় লাগলো 10 থেকে 15 মিনিট। তারপর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি পনমদি ড্যাম। পনমদি বাঁধ হল পান্নিয়ার নদীর ওপর নির্মিত একটি কংক্রিট মাধ্যাকর্ষণ বাঁধ, যা ভারতের কেরালার ইদুক্কি জেলার কোন্নাদ্দি গ্রামের কোন্নাদ্দি পঞ্চায়েতের পেরিয়ার নদীর একটি উপনদী। বাঁধটি 1963 সালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসাবে নির্মিত হয়েছিল। বাঁধের জলবিদ্যুৎ উপাদানটির 17 মেগাওয়াট শক্তি সহ 30 মেগাওয়াট এবং
ইস্পাত ক্ষমতা রয়েছে, যা বার্ষিক 158 গিগাওয়াট ঘন্টা উৎপাদন করে। খুবই সুন্দর একটা ড্যাম, পুরো জলটা দেখতে পাচ্ছি পুরো সবুজ রঙের জল। এরকম ড্যাম আমরা মেঘালয়ে এর আগে মেঘালয়ে এরকম একটা ড্যাম দেখেছিলাম, এতটাও সবুজ নয়। এই জলটা যেমন একটু বেশি সবুজ লাগছে, কিন্তু আমরা এর আগে যে ড্যামগুলো দেখেছি মাইথন, ম্যাসেঞ্জার, অযোধ্যা পাহাড়, যে সমস্ত ড্যামগুলো দেখেছি সেই সমস্ত ড্যামগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, এতটা সুন্দরতা নেই। এই ড্যামটা যা সুন্দর দেখতে লাগছে, এতটা সুন্দর আমরা কিন্তু মাইথন বলি, অযোধ্যা পাহাড় বলি, এই সমস্ত ড্যামে কিন্তু আমরা পাইনি। এই ড্যামটাতে একটু সময় নিয়ে দেখুন, দেখবেন প্রকৃতির মাঝে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে। চারিদিকে ছোট বড় পাহাড়, মাঝে এক বিশাল জলধারা। এই প্রকৃতির মাঝে আপনি নিজেকে এক অপার্থিব মুহূর্তের মধ্যে আবিষ্কার করতে পারবেন। এই পনমটি ড্যাম ঘুরে দেখা হয়ে গেলে আমরা এরপরে বেরিয়ে পড়লাম সানসেট ভিউ পয়েন্টের দিকে। আর এই সানসেট ভিউ পয়েন্টটি আজকের আমাদের এই জিপ সাফারির শেষ পয়েন্ট। মাঝে আমাদের আর একটা পয়েন্ট পড়েছিল চা বাগান, কিন্তু আমরা সেই চা বাগানটাই ঢুকিনি, কারণ চা বাগানগুলো খুবই ছোট ছিল। আমরা মুন্নারে গিয়ে চা বাগানটা ভালোভাবে ঘুরব। সানসেট ভিউ পয়েন্ট, কিন্তু আমরা এখন যেখানে আছি সান তো সেই উপরে উঠে বসে আছে, তো সানসেট ভিউটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই ভিউটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সান ভিউ পয়েন্ট। প্রায় 2.5 ঘন্টার জিপ সাফারি করে আমরা এই জিপ সাফারির 4-5টি পয়েন্ট ঘুরে দেখে নিলাম। এরপরে আমরা এখান থেকে রওনা দিলাম মুন্নার টপ হিলের দিকে। আরেকটা কথা বলে রাখি, এই জিপ সাফারিটা কিন্তু আপনাকে এদের এখানকার জিপ নিয়েই করতে হবে, কারণ এই সাফারিটা কিন্তু আপনি আপনাদের কোনো গাড়ি নিয়ে করতে পারবেন না। আর আমরা এই আপার মুন্নারে যখন এসে পৌঁছলাম, তখন যেন আমাদের একটু ঠান্ডাটা গায়ে লাগতে শুরু করলো। কেরালা আসার পর থেকে আমরা কিন্তু কোনো ঠান্ডার ভাব পাইনি। এই সর্বপ্রথম আপার মুন্নারে এসে আমরা ঠান্ডাটা অনুভব করতে পারলাম। এখন আছি মুন্নার চা বাগানে, খুব সুন্দর চায়ের পাতাগুলো। এই ঘোড়ার পিঠে চড়ে এখান দিয়ে একটু ঘোরাঘুরি করতে পারেন আপনারা, খুব সুন্দর একটা জায়গা। বাইরেটাও বেশ। আমার জীবনে দেখা চা বাগানগুলির মধ্যে, যেমন দার্জিলিং, আসাম, শিলিগুড়ি, যতগুলো চা বাগান আমরা দেখেছি আমার জীবনে, তাদের মধ্যে সবথেকে ভালো লেগেছে আমাদের এই মুন্নার চা বাগানটি। আপনাদের কেমন লাগছে এই মুন্নারের চা বাগানগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। ঘোড়ায় আমি লাস্ট টাইম উঠেছিলাম মিনি সুইজারল্যান্ডে গিয়ে, খুব ভয় পেয়েছিলাম ঘোড়ায় উঠে, এই কারণে আমি এই ঘোড়ায় আজকে আর উঠছি না। এমনি এই সাইড সিনের মজাটা আমি পুরো দম নিচ্ছি। আপনারাও এখানে আসুন। দার্জিলিং, গ্যাংটক অনেক ঘুরেছেন, কিন্তু দার্জিলিংয়ের যে চা বাগান আমরা দেখতে পাই, এই চা বাগানের থেকে এই চা বাগানের সৌন্দর্যটা আরও একটু অন্যরকম। সড়ক পথের দুই ধারে এই বিস্তীর্ণ সবুজ চা বাগান যেন আমাদের সকলের মন জয় করে নিল। আমরা গাড়ির ভেতর এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলতে থাকলাম। সড়ক পথের দুই ধারে নৈসর্গিক চা বাগান দেখতে দেখতে আমরা চলে আসলাম মাটুপেট্টি ড্যাম এর কাছে। এই ড্যামটির একধারে যেমন অজস্র জলরাশি আটকে রাখা আছে, তেমনি ড্যামটির উল্টো পাশটায় এই কয়েকটি ছোট ছোট ঘরবাড়িও আমরা উপর থেকে দেখতে পাচ্ছি।
খুবই সুন্দর মনোরম একটা দৃশ্য আমরা এই ড্যামের ওপর থেকে দেখতে পেলাম। এখানে বোটিং এর ব্যবস্থা আছে, আমরা দেখবো বোটিং এর কয় টাকা করে নেয়। বোটে আমি করবো না, আমাদের আলিপিতে প্রোগ্রাম আছে বোটিং এর, ওর জন্য বোটে করবো না। এখান থেকে জাস্ট আমি শুধু দেখিয়ে দিচ্ছি বোটিং এর অবস্থাটা কি। अंदर जाकर अंदर नहीं তো এখানে ভিতরে যেতে গেলে টিকিট লাগবে, তো আমি ভিতরে যাচ্ছি না, এখান থেকে এই বোটিং এর ব্যবস্থাটা দেখে দিচ্ছি। এইগুলো সব প্যাডেল বোট, এগুলো সব প্যাডেল বোট করে ওই যে সব ঘুরে বেড়াচ্ছে। এই লেকের মধ্যে সুন্দর লেক, খুবই সুন্দর। আপনার মন চাইলে আপনি এখানেও বোটিংও করতে পারেন। একটা বোট দুজন উঠতে পারবেন, চার্জ লাগবে 500 টাকা। আমরা এখানে বোটিং করব না, আমরা আলিপিতে বোটিং করব। কিন্তু এই বোটিংটা উঠলেও অসাধারণ একটা ফিলিংস আমরা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের হাতে সময় আজকে একটু কম আছে। এখন বাজে বিকেল 4টে, দুপুরের খাওয়া দাওয়া হয়নি। আমরা এখানেই পাশে খেয়ে নেব। এখানে আমরা দুপুরে ডাল ভাত সবজি ভাত খাবো। খেয়ে দিয়ে আমরা গাড়িতে করে রওনা দেব আপার মুন্নারের হিল পয়েন্টে। আমরা আপার মুন্নার সাইডের দিকে যতটাই উপরের দিকে উঠছি ততটাই যেন আমরা মনোমুগ্ধকর হয়ে উঠছি। প্রত্যেকটা রাস্তা এত সুন্দর মায়াবী তার পরিবেশ নিয়ে দাঁড়িয়ে আছে যে কিছু বলার নেই। আর এই দৃশ্য ভিডিওতে যাই না আপনাদের কতটা ভালো লাগবে, এইখানে আসলে তবেই আপনি আসল অনুভূতিটা অনুভব করতে পারবেন। তো যাই হোক, আমরা মুন্নার মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন মুন্নারের টপ হিল পয়েন্টে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে কিছু ছবি আমরা কালেক্ট করে নেব। বন্ধুরা, আমাদের মুন্নার ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি। আরও কিছু সাইট সিন ছিল মুন্নারে, যেমন নীল গাই দর্শন, একটি চিলড্রেন পার্ক। আমাদের এই ট্রিপে দেখা হলো না, কারণ সন্ধে হয়ে আসছে। এরপর স্পটে গিয়ে লাভ নেই, অন্ধকার হয়ে যাবে। তাই অগ্রতা আমাদের হোটেলে ফেরা। আগামী পর্বে থাকছে আমাদের মুন্নার থেকে থিক্কাটি যাওয়ার অভিজ্ঞতা ও থিক্কাটির সাইট সিন। বন্ধুরা পাশে থাকবেন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।